সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শোবিজ সেলিব্রিটিদের নিয়ে এটিএন নিউজের বিশেষ অনুষ্ঠান বক্স অফিস। আমি আফতাব, আমাদের সঙ্গে আছি। আজ আমাদের সঙ্গে আছেন একজন ডানাকাটা পরী, আমাদের খুবই প্রিয় একজন মানুষ, খুব গুণী একজন অভিনেত্রী, পরীমণি। কেমন আছেন? আমরা জানি যে আপনি আসলে জ্বরে ভুগছেন, তারপরও যে কি বলবো, যে এত বড় একটা কাজ, এত বড় বলবো এই কারণে যে দিস ইজ দ্য ফার্স্ট ওয়েব ফিল্ম ইন ইয়োর লাইফ, রঙিলা কিতাব। একটু শুরুর গল্পটা থেকেই আমরা একটু শুরু করি আমাদের এটিএন নিউজের দর্শকদের জন্য। আসলে সম্পৃক্ত হওয়ার জায়গাটা কিভাবে হলো প্রথম? ওভাবে আসলে যখন আমার কাছে কাজটা প্রথম আসে তখন আমি কাজের জন্য একদমই রেডি ছিলাম না, কারণ আমার বাচ্চা তখন অনেক ছোট। তখন খুব এরকম হয় না যে খুব দারুণ একটা কাজ আমার থেকে আমি করতে পারবো না, একটা আফসোসের জায়গাও থেকে যায়। কিন্তু তখন আমি ধরতেই পাইনি যে কাজটা আসলে আমি মাথায় নেইনি যে আসলে আমি কাজটা করছি, তারপর তো আসলে ছেড়ে দেবো, ওরকম একটা বিষয়। ওরকম মানে কাজ নিয়ে কোনো ফিলই করিনি। কিন্তু ওই সময়টা শুধু যখন ডে বাই ডে, দিনের পর দিন চলে যাচ্ছে, তখন আমার ফিল হচ্ছে যে একটা হচ্ছে হইচই, দ্বিতীয়ত ডেফিনেটলি মানে আমার তো একটা বিষয় থাকেই যে আমি আসলে কি ধরনের কাজ করতে চাই। কিন্তু ওই সময়টা থেকে এই ধরনের গল্প নিয়ে কাজ করার মতো পরিমাণে কি আসলে মানে প্রস্তুত ছিলেন? না, গল্পের দিকে যদি বলতে হয়, আমার কাছে প্রধান ব্যাপারটা ছিল আমার ডিরেক্টর অনম বিশ্বাস। আমি ওনার কাজের কেমন কেমন বলবো, মানে কি ধরনের ফ্যান বলবো, একদম সঞ্জয় লীলা বানসালির মতো। আমি জানি আপনার পছন্দের পরিচালক। তো উনি এত, মানে আমার মনে হচ্ছিল যে ওনার সাথে কবে কাজ করব, মনের মধ্যে একটা বাসনা ছিল যে কবে কাজ করব, কাজ কি আসলেই ওনার কাজ আমি করতে পারবো, মানে কবে পারবো সেটা। কিন্তু অত তাড়াতাড়ি হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আমি খুবই আলহামদুলিল্লাহ যে ওনার সাথে এত সুন্দর একটা দারুণ কাজ করে এসেছি। আমার মনে হয় ওই সময় যে আমরা যতটুকু ফার্স্ট টিজারে আমরা দেখেছি, যে যতটুকু, যে ওই সময় কি ওয়েট গেইন করা হয়েছিল না ওই সময় অ্যাবসলিউটলি আপনি ওই রকমই ছিলেন? না, সুপ্তিকে দেখতে চেয়েছিলাম আমি ওরকম ভাবে। আচ্ছা, এটা কিন্তু আমার কোনো বার্নিং ছিল না ডিরেক্টরের দিক থেকে যে তোমাকে ওয়েট গেইন করতে হবে বা ওয়েট লস করতে হবে, ওরকম কিছু না। শুধু আমি স্ক্রিপ্টটা পড়ে পুরোটা আমার মনে হলো যে পড়ি যেরকম এই প্রেগনেন্সি জার্নিতে যেরকম আমাকে দেখতে লেগেছিল, সো লুক লাইক পরীর মতো হতে হবে। মানে আমি নিজেকে দেখতে চেয়েছিলাম যে দেখাটা ওরকম হোক, ক্যারেক্টার তো আমার মতো না, ক্যারেক্টার তো আসলে একটা সুপ্তি। কিন্তু একটা প্রেগনেন্ট মহিলার আমি যেভাবে গিয়েছিলাম এই জার্নিটাতে, ওইটা আসলে আমি টাচ করতে চেয়েছি ওই জায়গাটা। সুপ্তির ভেতর থেকে কি এখনো পর্যন্ত বেরোতে পেরেছেন আপনি মনে হয়? না, প্রথম দিকে খুব আমি ক্যারেক্টারটাকে সঙ্গে নিয়ে ঘুরছিলাম কয়েকদিন। তারপর তো আস্তে আস্তে করে আসলে ক্যারেক্টার সারাক্ষণ তো বসবাস করা সম্ভব না, কিন্তু আমার খুব সুন্দর একটা জার্নি ক্যারেক্টারের সাথে, সুপ্তির সাথে। আমার অনেক, মানে আমার সারা জীবন মনে থাকার মতো একটা ক্যারেক্টার। আমরা যতদূর জানি যে অলমোস্ট 18 বা 20 দিনের একটা কম্প্যাক্ট একটা শুটিং হয়েছে, মানে খুব টাইট ভাবে। এটা কি আসলে কি কারণে, যে ক্যারেক্টার থেকে আসলে মানে একদম অ্যাবজর্ভ করা যাতে ছুটে না যায়, এই কারণে না অন্য কোনো কারণ ছিল যে খুব অল্প সময়ে শুটিংটা করার কারণ কি ছিল? কারণ প্রথমত তো ডেফিনেটলি আমি চেয়েছিলাম যে একটা ওই রেসটা আমি ধরে রাখতে, যে আমি একবারে একভাবে কাজ করে গেলে কি হয়, মানে আমার যেটা লাগে যে আমি যেভাবে শুরু করতে পারবো ওইভাবেই আসলে শেষটা করতে পারবো। মানে একটা ভাবে আমাকে দেখা যাবে, গ্যাপ পড়লে মনে হয় কি আমি আসলে ক্যারেক্টার থেকে ছুটে যাচ্ছি, বা ওই ভয়টা আমার মধ্যে কাজ করে। তো আমি খুব টিমকে রিকোয়েস্ট করছিলাম, মানে আমার ডিরেক্টরকে বলছিলাম যে ভাই আমাকে একবারে শেষ করতে পারি, মানে হ্যাঁ হ্যাঁ এটা তো খুবই ভালো, ওইভাবেই প্ল্যান, মানে ওদের মনে হয় ওনাদেরও ওইভাবে ছিল প্ল্যানটা, এবং এটা অনেক সুন্দর করে হয়েছে। অরম বিশ্বাস একটা ইন্টারভিউতে আমি দেখেছি যে উনি বলেছেন যে এটা পরীর জীবনে হচ্ছে একটা মাইল ফলক, মানে বলতেছে যে দিস ইজ দ্য বেস্ট ওয়ার্ক ফর পরিমণি। আপনি কি মনে করেন যে আপনার কেরিয়ারে এটা কেমন টাইপের একটা কাজ হবে এটা? যতটুকু প্রমোশনে আসলে গেছে, পোস্টার বলেন, টিজার বলেন, যাই বলেন না কেন, তো মানুষের আগ্রহ এত বেশি এটা নিয়ে তুঙ্গে চলে গেছে, আমার এখন নার্ভাস ফিল হচ্ছে যে আমি এক্সপেকটেশনটা টাচ করতে পারবো। হ্যাঁ, কিন্তু আমার বিশ্বাস আমি একটা দারুণ কাজ করে এসেছি এবং সবার এটা ভালো লাগবে, কারণ
ইদানিং যেটা হয় যে আমাকে খুব অ্যাক্টিং বেস কোনো ক্যারেক্টারে আসলে সবাই দেখতে চায়। ওকে। যে পরি এত সুন্দর দেখতে, সুন্দর অ্যাক্টিং লাগবে, আমরা একটা সুন্দর অ্যাক্টিং দেখতে চাই, এই নকটা কিন্তু আমি অনেকের থেকেই পেয়েছি। তো ওখান থেকে মনে হয় আমি সবার ইচ্ছাটা একটু হলেও ফুলফিল করতে যাচ্ছি। আমরা যতদূর জানি যে এটার কো আর্টিস্ট হচ্ছে মুস্তাফিজুর রহমান ইমরান। একটা মজার গল্প আমি শুনেছি যে ওনার সাথে আপনার কখনো নাকি যোগাযোগ হয়নি, একদম সেটে গিয়ে নাকি প্রথম পরিচয়, এরকম কিছু কি? হ্যাঁ। না, কেমন ছিল? হ্যাঁ, আমাদের যখন প্রথম এটা খুব ইন্টারেস্টিং, কারণ প্রথম দিনই হচ্ছে যে আমরা যখন লুক সেট করলাম, সেদিন ওরকম সুপ্তি ক্যারেক্টারে ওরকম একটা বেবি বাম্প নিয়ে তার পুরো ফ্যামিলিটা আসলে একটা জার্নির মধ্যে দিয়ে পোস্টারে ওরকমভাবে আমরা যখন শ্যুটটা করছিলাম, তো ওই সময় ভাই বলে, ডিরেক্টর বলে যে ইমরান ধরো, তোমার বউ তো, ধরো ঠিক করে। তো ভাই দেখছিলাম যে কিভাবে ধরবো করছে। তো আমি বললাম, আমি হাতটা নিয়ে বললাম এভাবে ধরেন। তো ভাই বলছে ঠিক আছে এবার, মানে আমি আসলে ক্যারেক্টারই ছিলাম পুরোটা, যে আমি সুপ্তিই ছিলাম। পরে ভাবি যে সরি বেশি মানে মানে আমি বললাম যে সুপ্তি তো এরকমই, মানে ওর হাজবেন্ডের সাথে অ্যাটাচমেন্টটা এরকমই, মানে খুবই ওরা বন্ধু মানে যেটা হয় যে ওদের সম্পর্ক, এটা আমি জানি না, এটা খুব খুব পছন্দ করবে দর্শক, আমার যেটা মনে হয় ওদের একটা নাইস একটা কেমিস্ট্রি আছে, মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা সুইট একটা পার্ট আছে, মানে ওদের এই রিলেশনটার মধ্যে। আচ্ছা, আমি আসলে এই বিষয়টা আপনাকে আসলে প্রশ্নটা করব বলে আসলে একটু মানে বলেছিলাম, যেটা আমি যতদূর জানি যে এইখানে রাজ ভাই শরীফুল রাজেরও কাজ করার কথা ছিল, সেটা কি মানে পরবর্তী সময়ে না, মানে কেন কাজ করা হয়নি এটি আপনি কি জানেন এই বিষয়ে কোনো আমি কিছু? জানি না। আচ্ছা আচ্ছা, অবশ্য অনম ভাই থাকলে আসলে বিষয়টা হ্যাঁ, বলতে পারতো যে ওনার এই কোশ্চেনটা ওনার জন্য ঠিকঠাক ছিল, আমি জানি না। আচ্ছা, যেহেতু এটা একটা মাতৃত্বকালীন, আমরা যতটুকু দেখেছি মাতৃত্বকালীন একটা ট্রানজিশনাল পিরিয়ড উপরে ডিপেন্ড করে আসলে সিনেমাটা। আমরা চাই যে সিনেমাটার আপনার সঙ্গে অনেক সাদৃশ্যতার জায়গা আছে, এই সাদৃশ্যতার গল্পগুলো বলবো, কিন্তু ছোট একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আমাদের সঙ্গে আছেন পরিমণি। যে গল্পটা বলছিলেন, আমরা রঙিলা কিতাবের গল্প, আমার কিছু প্রশ্ন আছে মা রিলেটেড। পদ্মকে প্রথম অনুভূতি নিজের অস্তিত্বের ভিতরে ফিলিংসটা কেমন ছিল? হয় না, পৃথিবীতে কিছু কিছু অনুভূতি থাকে যেগুলো শুধু আপনি একাই বুঝতে পারেন। তার মধ্যে সব থেকে মনে হয় ডিফিকাল্ট অনুভূতি হচ্ছে মাতৃত্বের ওই সময়টা, নকটা করা প্রথমে আমি জানতে পারলাম যে আমার মধ্যে একজন আছেন। তো সেটা শুধু আমিই ফিল করতে পারবো, এটা আমার মানে আমি আমার মাকেও বোঝাতে পারবো না। আচ্ছা, যে নিজের অস্তিত্বের ভিতরে আরেকটা অস্তিত্বের জন্ম। ফার্স্ট টাচ, প্রথম পদ্মের সাথে প্রথম স্পর্শ, আমার মনে অবশ্যই অপারেশন আমার থিয়েটার। চোখে ভাসে এগুলো। ওকে, আমরা একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। আমি ওকে দেখলাম, ও একদম পিঙ্ক কালার একটা চেহারা, হ্যাঁ মানে পুরো পিঙ্ক, মানে পদ্মের যে কালারটা হয়, একদম। পদ্ম ফুলের যে কালারটা একদম পিঙ্ক। তো আমি বললাম, মানে আমি ওর দিকে তাকিয়ে রইলাম, মানে ও আমার দিকে তাকালো, মানে হয় না দুজনে তুমি আমাকে চেনো, আমি তোমাকে চিনি, শোনো আমি তোমার মা, মানে আমার খুবই মানে হয় না এরকম, মানে যে কি কেমন দুনিয়া কেমন, মানে আমি ওর সাথে খুব কথা বলতে চাইতাম, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মনে হতো যে ও আসলে এখনই মুখ ফুটে কিছুটা বলে ফেলবে। তো ও তো ছোট, ও শুধু আমাদের এরম এরম করে তাকালো, আমি 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 একটু কেমন কেমন লাগলো, আমার একটু হাসি পেলো, আমি জানি না, এটা একটা অদ্ভুত অদ্ভুত আসলে এটার জিনিস। বহিঃপ্রকাশের কোনো শব্দ নেই। পদ্মের মুখের প্রথম কি শব্দ ছিল, আপনি বুঝেছেন শব্দটা? আমি বুঝি প্রথম শব্দ পদ্মের উচ্চারিত প্রথম সেন্টেন্সটাই হচ্ছে মা দুধ দাও। বাহ, চমৎকার। হ্যাঁ, ওর যখন একদম 1 বছর, তার একদিন আগে আমার মনে আছে একটা গুলশানে একটা আমরা রোড ক্রস করি, তো একটা ছেলে কিছু ফুল টুল নিয়ে যাচ্ছিল এরকম, তো আমি মনে হয় ওই ফুল ওকে দেখাচ্ছিলাম বেশি, হ্যান ত্যান, ও ওটা দেখবে না বা কিছু ওরকম করে, ও এদিকে ঘুরেই আমাকে বলল
মা বলেছিল যে মা দুধ দাও। মানে খুব অ্যাস্ট্রোনিস্ট হয়ে গেছিলেন। হ্যাঁ, মানে প্রথম লাইন ওর, আমি তারিখ দিয়ে ওটা লিখে রেখেছি ডায়েরিতে, আচ্ছা। যে প্রথম লাইন এটা। আচ্ছা, এটা খুব ভালো ছিল। প্রায় 2.5 বছর হয়েছে মনে হয় পদ্মের বয়স। হ্যাঁ প্রায়। প্রায়, হ্যাঁ। হয় কি, কোন দুষ্টুমি করে, মজার মজার দুষ্টুমি করে? ওর কথা বললে না মানে শেষ হবে না। আচ্ছা। আমি মাঝে মাঝে ভাবি যে আমি কারোর সাথে কথা বললে এখন টপিকই হয়ে যায় আমার বাচ্চা। হ্যাঁ, সেটা যা কিছুই হোক না কেন, এখন সেটা হোক ইন্টারভিউ হোক, কারোর সাথে এমনি গল্প করা, মানে আমার খুব স্কুল ফ্রেন্ডের সাথেও যদি আমি কথা বলি ওই বাচ্চা নিয়ে কথা বলতে থাকি। এটা ম্যাটারনিক্যাল একটা কথা চলেই আসে পদ্মকে এটা নিয়ে। নিয়ে কথা বলতেই থাকি। আরে আচ্ছা। ওর কথা বললে আসলে শেষ হবে না। ও একটু সোভার দুষ্ট। ও আসলে দুষ্টুমিটা একটু বুঝে শুনে করে। হ্যাঁ, মানে দুষ্টে তো দুষ্ট একদম চরমে, কিন্তু ও একটু ঠিকঠাক দুষ্ট আর কি। মানে বুঝে যে মা এটা আসলে পছন্দ করছে না, এটা বুঝে সে। হ্যাঁ, বাহ, চমৎকার। আমরা জানি যে পুরীর 2টা ডানা, একটা হচ্ছে আমরা পদ্ম বলি, প্রিয়, একটা প্রিয়। পুরীর আর কতগুলো ডানা তার সাথে যুক্ত হতে পারে? মানে আরো কতগুলো? আমি জানি না, মানে প্রিয়ম যে আমার জীবনে আসবে সেটাও তো আমি আসলে জানতাম না। আমার কোনো প্ল্যান ছিল না যে আমি আমার জীবনে অন্য কোনো বাচ্চা আসবে বা আমি অন্য কোনো বাচ্চার মা হব। এরকম তো আমি একদম উপরওয়ালা থেকে হয় না, স্বয়ং তার সিদ্ধান্ত, ওরকম একটা সিদ্ধান্ত। সো ওরকম যদি আরো আল্লাহ আমাকে ওরকম ভাবে ভাগ্যে লিখে রাখেন তো হতে আমরা পারে। একদিন আমাদের বন্ধু মহলে গল্প হচ্ছিল যে পরিমণিকে আমরা অ্যাঞ্জেলিনা জোলির মতো করে দেখতে চাই। পরিমণি অনেকগুলো আমিও চাই অনেকগুলো যে ওর অনেক বাচ্চা থাকুক। অনেকগুলো বাচ্চা হবে, সেই বাচ্চাগুলো এখন স্ব ক্ষেত্রে ওরা প্রতিষ্ঠিত। আচ্ছা, এটা একটা বোকামুর প্রশ্ন, তারপর বলি যে নির্ঘুম রাত কখনো কি মনে হয়েছে যে আমার খুব টায়ার্ড লাগছে? না, একটা তো হয়, ওটা কিন্তু প্রত্যেক মায়েরই হয়। যে খুব মাতৃত্বটাকে সুন্দর করে উপভোগ করে তারও হয়, ওই টাইমটা সবারই আসে। কারণ খুব হেল্পলেস লাগে। সারা আপনি পাশে দেখছেন, আপনার পাশে একজন ঘুমাচ্ছে, কিন্তু আপনার মনে হচ্ছে আপনি ওর জন্য জেগে আছেন। কোথাও না কোথাও খুব আপনি তো মানে নিশ্চয়ই মাতৃত্বটাকে এনজয় অবশ্যই। করেই ওটা মানুষ আসলে করে, ওইটা একদম ডেডিকেটলি করে। কিন্তু কোথাও না কোথাও মনে হয় যে আমার জন্য কেউ নেই, কেমন একটা মানে এমনি হয় না। আমি অনেকবার কেঁদেছিও রাতের বেলা যে আমি কেন এরকম করে, হয় না, আমি জানি না কেন আমি কাঁদছি। না, এটা কিন্তু কোথাও অনেক একটা সময় ফ্রাস্ট্রেশন হয়। কাজ করে যে Frustration আমি কাজ করে ওই এই সময়টাতে। রাত জেগে আছি, কখন ঘুমাবো জানি না, ঘুমাতে পারছি না, খেতে পারছি না, নিজের মতো করে হয় না। চুলের মধ্যেও দেখা গেলো 6 দিনে আমি একটা ব্রাশ করতে পারছি না, মানে হেয়ার ব্রাশ করতে পারছি না। তো এরকম অনেক রকম অনেক ঝামেলা হয়, কিন্তু ওটাও আসলে উপভোগ্য যদি ঠিকঠাক মতো ভোগ করা যায়। না, এটা আসলে, তাহলে কি আমরা বলতে পারি যে আপনার কাছে এই প্রশ্নটা, যে একজন অভিনেত্রী হয়ে ওঠা আর একজন মা হয়ে ওঠা কোনটা সবচেয়ে বেশি কঠিন? দুটো দুই রকম। আচ্ছা, okay. দুটো দুই রকম একদম। ওকে। আমরা পরিমণির কাছে যখন বলেছি যে আমাদের স্টুডিওতে পরিমণি বক্স অফিসে থাকবেন, কিছু দর্শক আমাদের কিছু লেখা পাঠিয়েছেন। আমরা সেই জিনিসগুলো একটু পরিমণির সাথে শেয়ার করব, যে আসলে পরিমণির এই প্রশ্নগুলো আমাদের সঙ্গে উত্তর দিবেন। পরিমণি অনেক রান্না করতে পছন্দ করেন। সুযোগ পেলে কি কখনো রেস্টুরেন্ট খুলে বসবেন? হতে পারে, হ্যাঁ, সবাই আমরা এরকম দেখবো বলে। 2000 না কত হাজার মানুষের রান্না করছিলেন হ্যাঁ, আমার বাড়িতে বাড়িতে। সব রান্না না, আমি আচ্ছা, শুধু আচ্ছা। পায়েসটা রান্না করেছিলাম, কিন্তু বাকি রান্না সবাইকে হেল্প করছিলাম যে কোনটাতে কোন মশলা টশলা হবে ডেকে যখন রান্না হয়, এইটুক করেছিলাম। কিন্তু সব রান্না তো আসলে আমার পক্ষে সম্ভব না, ওকে। তখন বাচ্চাও ছোট ছিল। হ্যাঁ, একজন লিখে পাঠিয়েছেন যে পরিমণির জীবনটা হচ্ছে সিনেমার মতো। পরিমণির জীবনী নিয়ে কি যদি বায়োপিক তৈরি করা হয়, সেখানে সে ওই চরিত্রে কাকে দেখতে চান? আপনার জীবনী নিয়ে একটা বায়োপিক তৈরি করা। হয়তো আননোনে কেউ, মানে আচ্ছা। ওরকম ভাবে যে আমাকে আসলে আমি দেখবো, যে আমাকে আসলে বুঝতে পারবে যে আচ্ছা। এরকম হতে পারে। আসলে কি কথাটা সত্য যে পরিমণির জীবনটা আসলে সিনেমার মতো? মাঝে মাঝে আমার মনে হয় সিনেমা টিনেমা ছাড়িয়ে যায় কখনো কখনো। এটা কিন্তু আমরা 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 জানি। একজন একটা মজার একটা প্রশ্ন লিখেছে, যেটা হচ্ছে পরিমণি একটা সময় একটা কারণে হচ্ছে জেলে যেতে হয়েছিল। সেখানে কি তার কোনো মধুর কোনো বন্ধুত্ব তৈরি হয়েছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, ওকে, মানে ওইখানে বন্ধুত্ব, হ্যাঁ, হ্যাঁ। জেলের ভিতরে কি বন্ধু হয়েছে আপনার? হ্যাঁ, হ্যাঁ, ওদের সাথে কি এমন যোগাযোগ হয়? হ্যাঁ,
একটা ছোট্ট ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতেন প্লিজ। মানে আচ্ছা আপনি আমাকে পাঠাবেন জেলে, আমি কি মানে ওখানে যে অন্য কিছু মানে কি কি ভালো কিছু শিখবো বলেন? আমি প্রচুর গালিগালাজ শিখেছি ওইখান থেকে হ্যাঁ, তারপরে হ্যাঁ ওরা সারাক্ষণ এই করতো, তো আমি কি শিখবো আর ওখানে গিয়ে? আচ্ছা আচ্ছা তো আমি ভাবলাম অন্য জায়গায় পাঠানো, হস্টেজ করতে পাঠানো, আমি তাহলে সূরা কালাম শিখে আসবো। তো আপনি আমাকে পাঠাবেন জেলে, ওখান থেকে আমি কি শিখবো? তো আরেকটা জিনিস হচ্ছে দেখেন আমি অনেকগুলো লাইভ দেখেছি, এটা তো ফান পার্ট বললাম আর কি। হ্যাঁ ওকে হ্যাঁ এটা খুবই জাস্ট কিডিং। এটা আমরা আরেকটা জানি জিনিস অনেকগুলো শিখেছি গল্প, হচ্ছে যে অনেক লক্ষ লক্ষ গল্প এটার মধ্যে। আরো আরো মানে দেখলাম যে প্রত্যেকটা মানুষের এক একটা আলাদা আলাদা গল্প। ওরা এক একজন আছে যে 40 বারের উপরেও জেলে গেছে। মানে আমি যখন ওনাদের সাথে, তখন আমি দেখছিলাম দু তিনজন আছে যারা 40 বারের উপরে ওখানে আসছে জেলখানায়। হ্যাঁ, তো ওদের একটা আলাদা গল্প, ওদের যে আর দিল তো দিল সব নেশাখোরদের সাথে দিল। হ্যাঁ মানে হ্যাঁ ওই সেক্টরটা তো আলাদা, ঠিক আছে, আচ্ছা, তো ওদের সাথে দিল। কেউ হয় না এরকম, মানে ওরা বললো হ্যাঁ মুখের মধ্যে তো ব্লেড নিয়ে ঘুরছে, মানে অন্য রকম। এরকম একটা ছোট 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 অনেক গল্প আমি সব লিখে রেখেছি সুন্দর সুন্দর করে। এমন কি হয়েছে যখন আপনি চলে আসতেছেন, পড়িয়ে পা আপনি যায়েন না প্লিজ পড়িয়ে? হ্যাঁ কান্নাকাটি হয়েছে গলা ধরে, আমরা গলা জড়িয়ে ধরে অনেক কান্না করেছি। আপনি বলছেন যে আমি আসতেছি আবার। আবার দুইজন ভীষণ খুশি হয়েছে, যা গেলি বাঁচি। ও আর কখন পাঠাবে, পারে না, ঘাট ধরে আমরা তো মুভিগুলোতে দেখি যে ওইখানে আসলে অনেক ধরনের পক্ষ বিপক্ষ থাকে, এরকম কি আসলেই থাকে? হ্যাঁ প্রচুর গ্রুপিং হয় ওখানে, প্রচুর বিচিং হয়। মানে ওটা অন্য, মানে আপনি চিন্তা করতে পারবেন না। আপনি বুঝতেছেন ওখানে শুধু সময় কাটে না বলে মানুষ, খাওয়াটাও একটা সময় কাটানো, মানে কোনো অ্যাক্টিভিটিস নাই তো ওখানে। মানে আপনি কতক্ষণ কার সাথে কি গল্প করবেন? একটা সময় তো আসলে গল্প ওই রিপিট হতে থাকে, মানে খুব ইম্পর্টেন্ট গল্প ছাড়া, খাওয়া নেওয়া ছাড়া তো আর রেগুলার গল্পই চলে আসবে। তারপরে খুব কিছু কিছু তো হাতে ধরা গল্প থাকে জীবনে, তারপর শেষ হয়ে গেলে আপনি কি করবেন? এই জামার রং কি পছন্দের, চুল বেনি বাঁধো, 10 বার খোলো, 10টা আইটেম করো চুলের, ঠিক আছে, এইসব চলতো। তো ওখানে প্রচন্ড রকমের গ্রুপিং হতো এবং এর নামে ওর নামে বিচিং ফিচিং এই সেই হ্যান ত্যান, খালি খালি ঝগড়া করাটাও একটা মানে পার্ট অফ যে না 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 এটাকে কি বলে, টাইম পাস করা। হ্যাঁ সময় যাচ্ছে না, যাও ঝগড়া করো। আসলে অনেক মানে এটা আসলে আমরা খুব মজা করে নিচ্ছি, বাট ওইখানের পার্টটা আসলে অন্য আরেকটা পৃথিবী, অন্য অনেকগুলো গল্প। আমরা এই গল্পগুলো শুনবো আর একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, কোথাও যাবেন না, ফিরছি অল্প কিছুক্ষণ। দর্শক ফিরে এলাম আরও একটি ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গে আছেন পরিমণি। আমরা আবার একটু কাজে ব্যাক করি, যেটা হচ্ছে ফেলো বক্সি নিয়ে কথা বলবো কলকাতার। এটার আপডেটটা একটু আমাদেরকে জানান যে এটা কি কি অবস্থায় আছে। এটা আমার ডাবিং পার্টটা বাকি আছে, কারণ সবার মোটামুটি সবার ডাবিংই হয়ে গেছে। আমারটা করতে পারছি না কারণ আমার ভিসা শেষ হয়ে গেছে, আর এই মুহূর্তে ভিসা করাটা একটু ডিফিকাল্ট। সো আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটা সমাধান হয়ে যাবে এবং আমরা পুজোর মধ্যে দেখলাম যে ওদের মণ্ডপে মণ্ডপে এই পোস্টারগুলো ফেলো বক্সির আমার ভালো লেগেছে। আমরা বিভিন্ন দৈনিক বা নিউজগুলো তো দেখেছি, ওদের কাছ থেকে কীরকম হয় না যে দিদি কাজটা অনেক ভালো হয়েছে, এরকম কেমন রেসপন্স? প্রচন্ড। আমাকে প্রথম একবার অদিতিদি ফোন দেয়, তখন মানে আমাদের যিনি প্রডিউসার, তো উনি আমাকে ফোন দিয়ে বলে যে অনেক রাত তখন, মানে অনেক রাত মানে তখন এখানে 2:30 বাজে এরকম, হঠাৎ করে দেখলাম যে আমাকে 4-5বার ফোন দিয়েছে হোয়াটসঅ্যাপে। তো আমার ফোন তো সবসময় বাইরে থাকে, রুমের বাইরে, সারাক্ষণ আমি চাইলেই ধরতে পারি না, বাচ্চাদের সামনে আমার ফোন টোন অনেক দূরে থাকে। তো হঠাৎ করে আমি যখন ফোন চেক করলাম দেখলাম এত রাতে ফোন, তখন আরও রাত। আমি যখন দেখি তখন আরও রাত। আমার মনে হলো কি আমি ফোনটা ব্যাক করব। তো কীভাবে আমি আসলে ব্যাক করি, হয় না, যাচ্ছে ঠিক আছে মেয়ে মানুষ, ওকে তার সাথে আমি অনেক ফ্রি, তো আমি ফোনটা ব্যাক করলাম। ব্যাক করার পরে এই চিৎকার চেঁচামেচি এক্সাইটমেন্ট, আমি কী হলো বলে, আমরা সবাই মিলে সিনেমাটা দেখেছি, বিশ্বাস করো এত সুন্দর হয়েছে, আমি তোমাকে ফোন না দিয়ে পারিনি। তো তখন আমাকে কল করে এই কথাটা জানানো মানে আমার কাছে অনেক বেশি মিনিং, মানে আমার কাছে অনেক মিন করে জিনিসটা, যে
নিশ্চয়ই আসলে অনেক সুন্দর একটা কিছু হয়েছে দেখেই আসলে ওই সময় অবশ্যই এটা আমরা কিছু জাতীয় বললাম কলকাতা টাইমস বা আনন্দবাজারে কিছু লেখা আমরা দেখেছি, ওইখানে আসলে খুব প্রশংসনীয় ভাবেই উপস্থাপন করা হয়েছে ফেলে বকশিকে। আমরাও এই সিনেমাটারও শুভকামনা করি। আমরা একটু দর্শকদের প্রশ্নতে আবার একটু ফিরে আসি। দর্শক অনেক মজার মজার প্রশ্ন লিখে সেটা আচ্ছা, একজন লিখেছে যে আমরা তো একটা নতুন একটা মানে কি বলে নতুন একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে একটা কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। একজন লিখেছে যে পরিমণির কোটা কি শেষ হয়ে গেছে কিনা, পরিমণির জীবনে কি নতুন কোনো শেষ বন্ধু শেষ 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 ফিনিশ, মানে আমরা এই দুইটা ফুল স্টপ লেগে গেছে আমার ওকে, জীবনে। তাহলে কি পরিমণির কোটা বন্ধ? হ্যাঁ ওকে, ঠিক আছে। একজন লিখেছে আফটার ব্রেকআপ রিভেঞ্জ অর হাইওয়ে, যে এটা কি আপনি রিভেঞ্জ নেবেন না হাইওয়ে দিয়ে হেঁটে চলে যাবেন? দূর রিভেন্সের টাইম আসছে, বাদ দেন, নিজের জীবনে আগান, রিলেশন ছেড়ে দেন, ক্ষমা দিয়ে দেন। এটা এটা খুব ভালো। কোনো সম্পর্কের ক্ষেত্রে রিলেশন লিভিং রিলেশন না সরাসরি বিয়ে? আমার তো প্রথম দিন প্রেমের পরে চলো বিয়ে করে ফেলি, এই হয়েছে জীবনে। এটা 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 কি ঠিক না ঠিক বলেন? খুবই ব্যাঠিক, ওকে, এই ভুল জীবনে করেন না। আর অনেকগুলা করতে হবে, কি বলে, এই 1 টাকা 2 টাকা বা 100 টাকা দিয়ে কাবিন টাবিন করা যাবে না। এটা জীবনে বড় ভুল। ধুমায় কাবিন করবেন, মানে যত সংখ্যা লাগে। যদি নেক্সট টাইম পুরি বিয়ে করলে কত টাকা হইতে পারে আর কাবিন? এটা তো শেষ, আর কেমনি করবে, এই জন্য সবাইকে বলি বুদ্ধিটা দিই। আচ্ছা, রাগ করলে পরিমণি চিৎকার না চুপ? অনেক চিৎকার। ওকে ওকে। সিনেমার ক্ষেত্রে এমন কোনো সিনেমা হয়েছে শুধু টাকার জন্য করা হয়েছে? না, ওকে। আচ্ছা, পরিমণি কি বক্স অফিস হিট চাই না জনপ্রিয়তা চাই? আমি তো মনে হয় অলরেডি আমাকে যেই সবাই যে ভালোবাসাটা দিয়েছে, আমার প্রথম দিককার সিনেমা যতটা বেশি ডাউন, তার থেকে যত ডাউন হয় তত আমার নামটা বেশি হিট হয়, আমি জানি না কেন। আমি এবার দেখতে চাই শুধু বক্স অফিসটা হিট। বাহ, এটা আমরাও চাই, কারণ বক্স অফিস যখন হিট হবে ওই পরিচালক বা প্রযোজক নতুন আরেকটা জিনিস, একদম, আমরাও চাই বক্স একদম। অফিস হিট, পাশাপাশি যাতে এই সিনেমাগুলো দর্শকদের মনে অনেকটা সময় থাকে সেটাও আমরা চাই। আরেকটা যে রিপিট ফায়ার আরেকটা মজার একটা জিনিস, চাই। যে আপনি তো অনেক সিনেমা হাউজে ঘুরেন, শুটিং হাউজে বসে, হয় না আপনার পরিচিত কি এমন কোনো অভিনেতা অভিনেত্রী আছে যারা খুব ফুডি, খুব খাবার পছন্দ করে, খাবার খুব বেছে বেছে খায়? foodie, সবাই তো একটু খাবার নিয়ে একটু আছে, একটু সবার মানে, যে এটা খাবো না ওইটা খাবো না। কিন্তু আমি খাই, এবং আমি খাই এবং যারা আমার সাথে থাকে সবাইকে খাওয়াই। আচ্ছা, সিনেমার সবচেয়ে গসিপ গার্ল কাকে বলা হয়? গসিপ গার্ল, কে সবচেয়ে বেশি গসিপ করে আপনার কাছে মনে হয়? তাহলে তার সাথে আমার বসতে হবে আগে। আমি তো গসিপের মধ্যেই নাই, আমি আমার নিজের কথাই জানি না, একটু পরে একটু আগে কি হয়েছে জীবনে। অন ক্যামেরা আমরা যেটা দেখি সেটা কে? অপুদি, অপুদি আমার আর এই অপুদির বোন। আমার এই মানে ইন্টারভিউ লাইফে প্রায় অধিকাংশ মানুষই দিদির কথা বলছে, আর দিদিটা খুব সাদরে গ্রহণ করে। হ্যাঁ, উনি অনেক কিউট আছে, কিন্তু কিউট করে জিনিসগুলো করে। আচ্ছা, পদ্ম তো অলরেডি স্টার কিড, আপনি কি চান যে আপনারা যে পরিমাণ পাপ্পারাজির শিকার হন বা ক্যামেরার ভিডিওগ্রাফি, এটা ও ফেস করুক কখনো? ও এখন নিজেই এটা এনজয় করে। একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম যেখানে ও অনেক লোকজন এসে আমাকে ঘিরে ধরে, এবং আমি মাঝে মাঝে দেখে ও ফ্লাইং কিস করি, সবার সাথে ফ্যানদের সাথে যেভাবে আমি হাত মিলাই, ও সেম জিনিসগুলো করে। মানে আমি খুবই বোকা বনে গেলাম, তখন দেখে আমি সিরিয়াসলি এইটুক বাচ্চা এটা করতে পারলো, মানে ও কতটা এনজয় করে জিনিসটা করছে, এবং আমি করো বাবা। না, এটা যদি জানি না যে স্টার কিডরা, আমরা তো বলিউডে দেখি যে স্টার কিডরাও একটা সময় মিডিয়াতে আসে, আপনি কি চান কিনা যদি ও কি আসবে মিডিয়াতে? ও যদি চায় আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, ওকে। পুরীর আরেকটা দুর্দান্ত কি বলবো, কি বলে এটাকে, পারদর্শিতার জায়গা বলবো, সে সুন্দর ছবি তুলে, প্রজাপতির ছবি তুলে। এটা কি মাঝখানে কিছুদিন বন্ধ ছিল নাকি? অনেক বছর, প্রায় 4 বছর 4.5 বছর। আমরা আবার কবে দেখবো? তুলছি তো ইদানিং। ইদানিং তুলছেন না? হ্যাঁ, তো আমরা কি একবার বড় আমি কালকে একটা কোনো একটা প্রোগ্রামে আমি প্রজাপতি নিয়ে কথা বললাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপর আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম যে একটা প্রজাপতি আমি ছবি তুলতে গেছি, এবং কেউ আমাকে ধাক্কাধাক্কি করে আমি পড়ে গেলাম কাদার মধ্যে। Okay. এবং ঘুম থেকে উঠে আমি খুবই ফ্রাস্ট্রেটেড, অনেকক্ষণ ধরে এটা নিয়ে ভাবছিলাম যে এটা আমি কেন দেখলাম। তারপর আমি আলমারি থেকে ক্যামেরাটা নামালাম, দেখলাম ক্যামেরাটা ঠিক আছে কিনা, মানে
ঝেড়ে না রাখলে তো আবার হয় না, রেজিস্ট্যান্স পড়ে নষ্ট যায়। হয়ে যায়, অনেক হ্যাঁ, কিছু ঝামেলা হয়। তো আমি দেখলাম না, সব ঠিক আছে এবার, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই কোনো একটা কারণে দেখেছি, আমার মনে হচ্ছিল যে কেন আমি এই স্বপ্নই কেন দেখবো। কারণ ওই জিনিসগুলো তো আমি আসলে ফটোগ্রাফি নিয়ে অনেক সিরিয়াস। আমরা কি পরিচালকের চেয়ারে দেখবো নাকি কখনো? হতে পারে, ক্যামেরার সব পিছনে কাজ করার কিন্তু মজা আছে, আচ্ছা, মানে okay. অন্যরকম মজা। আচ্ছা। এটাই একবার মজা পেয়ে গেলে তো। আপনার কি মনে হয়, ধরেন আপনাকে আমি পরিচালকের চেয়ারে বসিয়ে দেওয়া হলো, আপনি যে স্ট্রাগলটা করে আসছেন, যে একটা নতুন অভিনেতা বা অভিনেত্রী যে স্ট্রাগল পিরিয়ডটা যায় এই সিনেমাতে, নতুনদের জন্য আপনি কি করবেন? নিউ কামারদের যেমন প্রথম প্রথম দিকেই একদম শুরুতেই আমি যা যা ফেস করেছি, কোনো কিছুই ওই ওই জিনিসগুলো কারেকশন থাকবে, ওই জিনিসগুলো ঘটতে আমি দেব না। এবং আমার বিশ্বাস যে আমি ক্যামেরার পেছনে কাজ করলে আমি অনেক গোছানো কাজ সবাইকে দিতে পারবো। অবশ্যই। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার মাথার পাশে সঞ্জয় লীলা বানসারি বসে আছে। আমি হার্ট অ্যাটাক করে মরে যাবো। রীতিমতো আমি সোয়েটিং। মানে ওনার মানে বেশ কিছু কাজ, মানে একদম ধরেন আপনার পছন্দের জায়গা আছে না, যে সঞ্জয় লীলা বানসারি এই ক্যারেক্টারটা করার আমার খুব শখ আছে, বা এই ধরনের ক্যারেক্টার করার শখ? আমি চাই আমার লাইফের কোনো একটা পার্ট, হয় না, আমি খুব খুব নিজে নিজে দেখে ফেলি যে আমি তার সাথে বসে আছি মিটিংয়ে, এবং আমি খুব ডিল খুলে কথা বলছি এবং সে কোনো বাধা দিচ্ছে না, চুপচাপ আমার কথা শুনছে, একটা গল্প আমি তাকে বলবো এবং সেই গল্পটা নিয়ে সে আসলে সিনেমাটা বানাচ্ছে। সুন্দর না? একদম দুর্দান্ত। পরিপা, থ্যাংক ইউ যে আমরা অনেকটা সময় আমাদেরকে দিয়েছেন। ছোট করে সিনেমাটা নিয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে একটু বলুন। খুব তাড়াতাড়ি রঙিলা কিতাবের দেখা আপনারা পেয়ে যাবেন। আপনারা যেভাবে সবাই অনেক এক্সাইটমেন্ট দেখাচ্ছেন এটা নিয়ে, আমি সত্যি খুবই থ্যাঙ্কফুল এবং সত্যি খুব লাকি যে একটা কাজ আমার জীবনে এটা প্রথম ঘটেছে এবার, যে রঙিলা কিতাব বা যেই কাজগুলোই আসছে সবাই এইভাবে আমাকে কখনো সাড়া দেখায়নি, মানে কাজ আসার আগেই। সো এটাতে আমি আরও বেশি আমার ইন্সপায়ার্ড লাগে যে আমি আরও নিশ্চয়ই অনেক দারুণ দারুণ কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা কিন্তু এই জিনিসটা বিশ্বাস করি পরিপা, যেটা হচ্ছে যে অনেক সিনেমা কিন্তু আসে, কিন্তু পরীর সিনেমা মানেই হচ্ছে অন্য একটা কিছু, আমরা সেই অপেক্ষায় থাকি। আমরা জানি যে রঙিলা কিতাব সে মানুষের সেই ক্ষুধাটা মেটাতে পারবে। আমার সেটা কেন জানি মনে হচ্ছে যে এটা অনেক সবাই পছন্দ করবে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই ফিরে আসবো অন্য কোনো তারকাকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।